ক্লাস 12-এর স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের অভিব্যক্তির তৃতীয় পর্যায়টা পড়াবো। সবার প্রথমে আমি তোমাদের বই সম্বন্ধে একটু কথা বলবো। তোমরা 12-এর জন্য যে বইটা নেবে, 11-এ যে বই পড়তে তারই 12-এর যে পার্টটা সেটা তোমরা নেবে। অর্থাৎ বইয়ের নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক জীববিদ্যা, দেব আর সাঁতরা, ক্লাস 12। 11-এ তো ক্লাস 11-এর জন্য কিনেছো দেব সাঁতরার বই, এবার ক্লাস 12-এর যে দেব আর সাঁতরার বই সেটা নেবে। আচ্ছা, আজকে আমরা জৈব অভিব্যক্তির তত্ত্বসমূহ পড়ব। বৈচিত্র্যময় প্রকৃতি ও পরিবেশে নানা প্রজাতির জীবের সমাবেশ বেশ আশ্চর্যজনক একটা ঘটনা। একই পরিবেশে বিভিন্ন রকম জীব আবার কতগুলো জীব প্রজাতির অন্তর্গত। বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে কেউ কেউ সরল প্রকৃতির, আবার কেউ বেশ জটিল গঠনের। বিজ্ঞানীরা মনে করেন শুধুমাত্র প্রাকৃতিক কারণে প্রথমে অতি সরল আকারে জীব আবির্ভূত হয়, পরে এই সরল জীব থেকে ক্রমশ জটিল জীবের আবির্ভাব ঘটতে থাকে, আর কালক্রমে নতুন নতুন প্রজাতির জীব সৃষ্টি হতে শুরু করে। যে প্রাকৃতিক পদ্ধতিতে এক প্রজাতির জীব থেকে অন্য প্রজাতির বা নতুন প্রজাতির জীব সৃষ্টি হতে শুরু করে, এই যে প্রাকৃতিক পদ্ধতিতে এই একটা জীব থেকে, এক প্রজাতির জীব থেকে অন্য প্রজাতির জীব সৃষ্টি হয়, তাকেই বলে অভিব্যক্তি বা ইভলিউশন। কেমন করে সরল প্রকৃতির জীব থেকে জটিল জীব সৃষ্টি হতে পারে তার উপর একটি মূল্যবান তত্ত্ব পরিবেশন করেন চার্লস ডারউইন। এই তত্ত্বকে ডারউইনিজম বা ডারউইনবাদ বলা হয়। ডারউইনের মতে কতগুলো সঙ্গত প্রাকৃতিক ঘটনার প্রভাবে পরিবেশের মধ্যে জীবেরা প্রতিযোগিতার সম্মুখীন হয়। এই প্রতিযোগিতা শুধু বাঁচার জন্য লড়াই। প্রতিযোগিতায় জয়ী প্রতিনিধিরা প্রকৃতিতে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করে। প্রকৃতি যেন যোগ্যতমকেই বেঁচে থাকবার জন্য নির্বাচন করেন। ডারউইনের এই তত্ত্বকে বলে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা ন্যাচারাল সিলেকশন থিওরি। 1859 খ্রিস্টাব্দে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক তার রচিত বইতে এই তত্ত্ব প্রকাশ পায়। তত্ত্বটি প্রকাশিত হওয়ার পর যদিও ডারউইন সারা পৃথিবী জুড়ে দারুণ সমালোচনার মধ্যে পড়েন, তবে বিজ্ঞানী জোসেফ হুকার ও থমাস হাক্সলের জোরালো সমর্থনে তত্ত্বটি স্বীকৃতি লাভ করে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা ডারউইনিজম। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ কতগুলো পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। এই তত্ত্ব মতে প্রকৃতি এক নির্বাচন পদ্ধতির মধ্যস্থ প্রজাতিরা কোনো সদস্যকে বাঁচাবার জন্য বেছে নেয়। নির্বাচিত এই সদস্য প্রকৃতির কাছে যোগ্যতম বলে বিবেচিত হয়। প্রজাতির সদস্যরা পরিবেশে প্রকৃতির মাঝে বেঁচে থাকবার জন্য একটি প্রতিযোগিতার সম্মুখীন হয়। সেই প্রতিযোগিতায় কিছু নতুন গুণাগুণ অর্জন করে কোনো সদস্য নিজেকে সফল করে তোলে, আর সেই প্রকৃতির কাছে যোগ্যতম বলে নির্বাচন পায়। নতুন নতুন গুণ ও প্রকারান আয়ত্তকারী সদস্যই কালক্রমে নতুন প্রজাতির জন্ম দেয়। ডারউইনের মতে প্রজাতি সৃষ্টিতে প্রাকৃতিক নির্বাচনই শেষ কথা। ডারউইনের তত্ত্বের প্রধান বিষয়গুলো এবার আলোচনা করছি। প্রথম পয়েন্ট, অত্যাধিক জনন হার ও প্রজাতির পপুলেশন সংখ্যা স্থিরতা। প্রজননের মধ্যে দিয়ে প্রজাতির সদস্যরা অপত্য সৃষ্টি করে ও পৃথিবীতে প্রজাতির স্থায়িত্ব রক্ষার জন্য জনন আবশ্যিকভাবে প্রয়োজন। এই কারণে যে কোনো প্রজাতির জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল প্রজনন। দেখা যায় প্রাণী ও উদ্ভিদ সহ যে কোনো জীব প্রজননের সময় অনেক সংখ্যায় অপত্যের জন্ম দিয়ে থাকে। যেমন ধরো, হাতির জীবনকাল প্রায় 100 বছর। এর মধ্যে 30 থেকে 90 বছর পর্যন্ত তারা প্রজননে সক্ষম থাকে।
আর এই সময়সীমার মধ্যে একটি হস্তিনী প্রায় 6টি শাবকের জন্ম দিতে পারে। যদি হাতির সকল শাবক বেঁচে থাকে, তারা সমানভাবে জনন ক্ষমতার অধিকারী হয়, তবে 750 বছরে হাতির সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,90,00,000। খরগোশ বছরে 4 বার সন্তানের জন্ম দেয়, প্রতিবারে গড়ে 6টি করে শাবকের জন্ম দেয়। অর্থাৎ একটি স্ত্রী খরগোশ বছরে 24টি খরগোশের জন্ম দেয়। একটি শিশু খরগোশ প্রায় 6 মাসে জননক্ষম হয়। যদি 24টি খরগোশের অর্ধেক স্ত্রী হয়, তবে কয়েক বছরে কি অগণিত সংখ্যায় খরগোশ জন্মাতে পারে তা সহজেই অনুমান করা যায়। প্রায় জীবের ক্ষেত্রেই এমন অত্যাধিক জন্মহার দেখা গেলেও প্রজাতির পপুলেশন সদস্য সংখ্যা মোটামুটি নির্দিষ্ট থাকে। জীব সংখ্যার এমন স্থিরতার পিছনে দুটি কারণ কাজ করে। এদের একটি হলো বাসস্থানের সীমাবদ্ধতা আর অপরটি হলো খাদ্যের অপ্রাচুর্যতা। পরবর্তী পয়েন্ট, বাঁচার জন্য সংগ্রাম বা জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। প্রজননের ফলে যে সকল আপত্য জন্মগ্রহণ করে, তারা সকলেই পৃথিবীর বুকে বেঁচে থাকতে চায়, কিন্তু সকলের জন্য খাদ্য বা থাকবার জায়গার প্রাচুর্যতা না থাকায় তারা পরস্পরের প্রতিযোগী হয়ে ওঠে। এই প্রতিযোগিতায় যে বা যারা সাফল্য পায়, তারাই বেঁচে থাকতে পারে। বাঁচার জন্য এই সংগ্রাম বা জীবন সংগ্রাম 3 রকমের হতে পারে: অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশীয় সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতির সদস্যদের মধ্যে যখন প্রতিযোগিতা হয়, তখন তাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে। প্রজননের কারণে পপুলেশনের সদস্য সংখ্যা বেড়ে গেলে সকলের জন্য খাদ্যের জোগান যথেষ্ট না হলে শুধু খাদ্যের জন্যই পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হওয়াটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। একইভাবে একটি বাসস্থলে একসঙ্গে প্রজাতির অনেক সদস্য ভিড় করলে তাদের মধ্যে থাকবার জায়গা নিয়েও প্রতিযোগিতা অবশ্যম্ভাবী হয়। সফল প্রতিযোগী যারা, তারাই থাকবার জন্য জায়গা পায় ও সংগ্রামে অসফল প্রতিযোগী যারা, তারা তাদের ওই জায়গাটা ছেড়ে চলে যেতে হয়। হ্যাঁ, এখানে দেখো ছবিতে দুটো সিংহকে দেখা যাচ্ছে, তারা নিজেদের মধ্যে লড়াই করছে। এই দুজনে একই প্রজাতির জীব, দুটো সিংহ একই প্রজাতির অন্তর্গত। হ্যাঁ, এরা কি হয়তো এদের খাদ্য বা কোনো শিকার নিয়ে দুজনের মধ্যে লড়াই হচ্ছে, অথবা থাকার জায়গা বা বাসস্থানের জন্য এরা পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় নামতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই যে একই প্রজাতির দুটো জীব নিজেদের মধ্যে নিজেদের টিকে থাকার জন্য পরস্পর যে সংগ্রামে লিপ্ত হচ্ছে, এই ধরনের সংগ্রামকে বলবো অন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল। এবারে বলবো আন্তঃপ্রজাতি সংগ্রাম। খাদ্য ও বাসস্থানের জন্য যেমন একই প্রজাতির সদস্যদের মধ্যে প্রতিযোগিতা সম্ভব, তেমনি একই উদ্দেশ্যে ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যেও প্রতিযোগিতা হতে পারে। এমন ভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে প্রতিযোগিতা হলে তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে। যেমন শিকার শিকারীর সম্পর্ক বা পোষক পরজীবী সম্পর্ক এই ধরনের প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হয়। এখানে দেখো একটা ছবিতে যেমন একটা বাঘ একটা হরিণকে তাড়া করেছে। বাঘ কি করছে? বাঘ প্রাণপণ দৌড়ে চেষ্টা করছে হরিণটাকে ধরার। হরিণটা ধরলে কি হবে না, সে তার খাদ্য পাবে, সেটা তার শিকার, সে খাদ্য পাবে, খাদ্য খেয়ে পুষ্টি লাভ করে সে বেঁচে থাকবে, জীবন সংগ্রামে জয়ী হবে, টিকে থাকবে। অপরদিকে হরিণের কথা ভাবো। হরিণ ভাবছে যে কোনোভাবে যদি ছুটে বাঘের নাগাল থেকে নিজেকে রক্ষা করতে পারে, তাহলে সে সংগ্রামে জিতে গেল আর নিজেকে টিকিয়ে রাখতে পারলো। তাহলে বাঘ আর হরিণ দুজনে দুটো ভিন্ন প্রজাতির জীব, কিন্তু এরা দুজনেই নিজেদের জীবনকে বাঁচানোর তাগিদে নিজেদের মধ্যে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই রকম দুটো বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে জীবন সংগ্রাম ঘটে তাকে বলে আন্তঃপ্রজাতি সংগ্রাম।
এবার পরিবেশীয় সংগ্রাম। পরিবেশে বিশেষ কিছু অবস্থায় জীবেরা বেঁচে থাকে এবং যে অবস্থার মধ্যে তাদের বাঁচা সাবলীল হয় তাকে বলে অনুকূল অবস্থা। নানা কারণে পরিবেশে অনুকূল অবস্থা প্রতিকূল হয়ে উঠতে পারে। তখন প্রতিকূল অবস্থার মধ্যে কোনো জীবকে বেঁচে থাকতে গেলে তাকে ওই প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করতে হয়। প্রতিকূল অবস্থার কোনো জীবকে বেঁচে থাকতে হলে নিজেকে ওই পরিবেশে খাপ খাইয়ে নেয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প, তুষারপাত প্রভৃতি কতগুলো পরিবেশীয় প্রতিকূলতা। এই প্রতিকূল অবস্থায় নিজেকে ঠিকভাবে বাঁচিয়ে রাখতে গেলে যে কোনো জীবকে যথেষ্ট সংগ্রাম করতে হয়। উপযুক্ত অভিযোজন ক্ষমতা দেখাতে পারলেই ওই প্রতিকূল পরিবেশে একটি জীব বাঁচতে পারে। এর মধ্যে দিয়ে পরিবেশীয় সংগ্রাম তার সাফল্য ফুটে ওঠে। এর পরবর্তী পয়েন্ট প্রকারান বা বিভেদ সৃষ্টি। বাঁচার জন্য লড়াইয়ে যে সকল জীব সফল হয় তারা কোনো না কোনো কারণে অপর প্রতিযোগীদের থেকে আলাদা হয়। আর এই আলাদা হওয়ার মূলে থাকে প্রকারান বা ভেদের সঞ্চার। কোনো জীব নতুন কোনো গুণ আয়ত্ত করার ফলে অপর প্রতিযোগীর চেয়ে অধিক সক্ষম হয়ে ওঠে। এই কারণে নতুন প্রকারান আয়ত্তকারী জীবটি জীবন সংগ্রামে বেশি সুবিধা পায়। যে সকল গুণের জন্য প্রতিযোগিতায় সফল হয় তাকে বলে প্রকারান বা ভেরিয়েশন। বাঁচার পথ সুগম করার জন্য যে সকল প্রকারানগুলি কোনো জীবের কাজে লাগে তাদের বলে অনুকূল প্রকারান। অপরদিকে কোনো জীব সদস্যের মধ্যে কোনো সঞ্চারিত প্রকারান যদি প্রতিযোগিতার কাজে কোনোভাবে সাহায্য না করে তাহলে তাকে বলে প্রতিকূল প্রকারান। পরবর্তী পয়েন্ট যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। জীবন সংগ্রামে সফল হয়ে যখন কোনো জীব প্রকৃতির বুকে বেঁচে থাকার অধিকার পায় তখন সে প্রকৃতির কাছে যোগ্যতম বলে বিবেচিত হয়। যোগ্যতমই প্রকৃতির মাঝে বেঁচে থাকতে পারে। একে যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বলে। যেমন ধরো যখন একটা জীবন সংগ্রাম দুটো প্রাণী জীবের মধ্যে জীবন সংগ্রাম ঘটছে তখন সেই সংগ্রামে যে জয়লাভ করছে সে টিকে থাকছে, আর এই সংগ্রামে যে পরাজিত হচ্ছে সে বিদায় নিচ্ছে। হ্যাঁ, এখানেও একটা ছবিতে দেখো একটা যে সিংহ সে একটা জেব্রাকে সে শিকার হিসাবে ধরেছে। এখানে সিংহটা জেব্রাকে কবজা করে ফেলছে প্রায়, অর্থাৎ সে জয়লাভ করছে। হ্যাঁ, একটু পরে জেব্রাটাকে হয়তো পুরোটাই কবজা করে সে শিকার হিসাবে নিজের ডেরায় টেনে নিয়ে যাবে। তাহলে সিংহ এখানে জয়লাভ করলো, সে টিকে থাকলো। জেব্রা এখানে সংগ্রামে পরাজিত হলো আর সে পৃথিবী থেকে বিদায় নিল। এই যে সংগ্রামে জয়ী হবে সে নিজেকে যোগ্য বলে, সে প্রকৃতির কাছে যোগ্য বলে বিবেচিত হবে, সে পরবর্তী টিকে গেল। আর যে সংগ্রামে জয়ী হতে পারলো না, সে যোগ্য বলে বিবেচিত হলো না, সে বিদায় নিল। এই ঘটনাটাকে ডারউইন বলেছেন যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এরপরে প্রাকৃতিক নির্বাচন। ডারউইনের মতে কে অনুকূল প্রকারান লাভ করবে আর কে প্রতিকূল প্রকারান লাভ করবে সেটা নির্বাচন করে প্রকৃতি। প্রকৃতির নির্বাচনেই স্থির হয় যে কে জীবন সংগ্রামে জয়ী হবে এবং টিকে থাকবে, কে পরাজিত হবে এবং বিদায় নেবে। অর্থাৎ এই পুরো ঘটনাটা, ব্যাপারটা কাকে যোগ্য হিসাবে পরবর্তী ধাপে উন্নীত হবে, কে বিদায় নেবে, এই ঘটনাটা পুরোপুরি নির্বাচিত হয় প্রকৃতির দ্বারা। এই ঘটনাটাকে ডারউইন বলেছেন প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। জিরাফের উদাহরণ দিয়ে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের যথার্থতা প্রমাণে ডারউইন চেষ্টা করেছেন। জিরাফ তার লম্বা লম্বা পা ও উঁচু গলার জন্য গাছের উঁচু ডাল থেকে খাওয়ার পাতা জোগাড় করতে পারে। খাবার সংগ্রহের জন্য অন্য কোনো শাকাশী প্রাণীর সঙ্গে তাকে প্রতিযোগিতায় আসতে হয় না।
ডারউইন মনে করেন জিরাফের পূর্বপুরুষেরা ছিল সাধারণ শাকাশী প্রাণীদের মতোই। প্রতিযোগিতার মাঝে অন্যান্য শাকাশী প্রাণীদের সঙ্গে খাবার সংগ্রহের জন্য গাছের উঁচু ডালপালা থেকে খাবার পাওয়ার তাগিদে জিরাফের গলা ও তৎসহ পাগুলো লম্বা হয়ে দাঁড়িয়েছে। উপযুক্ত প্রকারান আহরণের মাধ্যমে দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তাদের আয়ত্তে এসছে। তাই জিরাফের পূর্বপুরুষের সঙ্গে এখনকার জিরাফের কোনো মিল খুঁজে পাওয়া অসম্ভব। প্রজাতির সৃষ্টি। প্রতিযোগিতায় জয়ী কোনো প্রজাতির সদস্য উপযোগী প্রকারান অর্জন করে বলে সেটি তার সহ প্রতিযোগী সদস্যদের থেকে কিছুটা আলাদা হয়ে পড়ে। এই নতুন রকমের প্রজাতির সদস্য অর্জিত গুণগুলো তাদের সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারণ করে বলে তারাও একই গুণের অধিকারী হয়। কোনো জায়গায় পরিবেশীয় অবস্থা খুব কম ক্ষেত্রেই স্থির থাকে। কালপ্রবাহে পরিবর্তনশীল পরিবেশে আরও প্রকারানের সঞ্চার ঘটে। তখন প্রজাতির ওই সদস্যদের সঙ্গে প্রাথমিক জীবের বহু তফাৎ জেগে ওঠে। এই অবস্থায় প্রজাতির সদস্য নতুন একটি প্রজাতির যে নতুন সদস্যটি সেটাই নতুন একটি প্রজাতি বলে আখ্যা পেতে পারে। এইভাবে প্রাকৃতিক নির্বাচনের মধ্যে দিয়ে নতুন নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। এই হলো ডারউইনের তত্ত্ব। এবার বলবো ডারউইনের তত্ত্বের সীমাবদ্ধতা। ডারউইনের মতে বিভেদ অর্জনের মধ্যে দিয়ে প্রজাতির উদ্ভব সম্ভব, কিন্তু কিভাবে কোনো জীবের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে সে সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি। 2. ছোট ছোট প্রকারানগুলি অভিব্যক্তির পথ সুগম করে বলে ডারউইন মনে করতেন। তবে দেখা গেছে এমন প্রকারান অনেক ক্ষেত্রে অস্থায়ী ও সঞ্চারণক্ষম নয়। তাই ডারউইনের অনুমান সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। 3. প্রতিযোগিতা ও সংগ্রামের মধ্যে দিয়ে প্রজাতির সদস্যদের স্থায়িত্ব লাভই ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মূল কথা। এই তত্ত্ব জীবের একমুখী বিকাশের ওপরই প্রধান গুরুত্ব দেয়। এর ফলস্বরূপ জীবের কোনো অঙ্গের অতিমাত্রায় বিকাশ প্রাপ্তির সম্ভাবনা থাকে। এমন অতিমাত্রিক বিকাশ অনেক ক্ষেত্রে জীবের বিনাশ সাধনও করেছে। সুতরাং ডারউইনের অভিব্যক্তির এই মতবাদ সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। 4. বিভেদ সৃষ্টি বা নতুন চরিত্রের বিকাশ যদি অভিব্যক্তির কারণ হয় তবে সেই বিভেদের বংশানুক্রমিক সঞ্চারণও অভিব্যক্তির জন্য বিশেষ সহায়ক। কিন্তু কেমন করে চারিত্রিক বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে সে সম্পর্কে ডারউইন কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি। এরপর বলবো মডার্ন সিনথেটিক থিওরি বা নিও ডারউইনিজম। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ যখন সমালোচনার মধ্যে পড়ে তখন বহু বিজ্ঞানী একে প্রতিষ্ঠা দেওয়ার জন্য চেষ্টা করতে থাকেন। এমন কয়েকজন প্রথিতযশা বিজ্ঞানী যারা ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন তারা হলেন ওয়ালেস, টি.এইচ. হাক্সলে, ই.এইচ. হেকেল, এ. ওয়াইসম্যান ইত্যাদি। অনেক বিজ্ঞানী নানা পরীক্ষা দিয়ে ডারউইনবাদের সমর্থনে প্রমাণ দেওয়ার চেষ্টা করেন। তা সত্ত্বেও 1900 খ্রিস্টাব্দে ডি ভ্রিসের মিউটেশন তত্ত্ব আবিষ্কারের পর ডারউইন তত্ত্ব আরও বিতর্কের মধ্যে পড়ে। এরপর 1908 খ্রিস্টাব্দে হার্ডি উইনবাগের সূত্র প্রকাশিত হওয়ার পর ডারউইনের তত্ত্বকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু হয়। এই নতুনভাবে অভিব্যক্তির ব্যাখ্যা ও নতুন প্রজাতির উদ্ভবের উপায় সম্পর্কে নতুন ধারণাকে মডার্ন সিনথেটিক থিওরি বা নিও ডারউইনিজম বলা হয়। নতুন মতবাদে যাদের অবদান উল্লেখযোগ্য তারা হলেন ফিশার, রাইট, হ্যালডেন, গোল্ডস্মিথ, হাক্সলে, স্টেবিস ইত্যাদি। মডার্ন সিনথেটিক থিওরি। মিউটেশন, বংশগতি, বিভেদ, জেনেটিক ড্রিফট ও প্রাকৃতিক নির্বাচনের সমন্বয়ে এই মডার্ন সিনথেটিক থিওরি রচিত হয়। পরিব্যক্তি। জেনেটিক বস্তু বা ডিএনএ আরএনএর আকস্মিক এবং বংশগত পরিবর্তনকেই পরিব্যক্তি বা মিউটেশন বলে।
পরিব্যক্তির ফলে জীবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, যা বংশগতভাবে সঞ্চারিত হতে পারে। পরিব্যক্তি ঘটনাটি বিরল এবং বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিকর, কিন্তু কোনো কোনো পরিব্যক্তি জীবকে অভিযোজিত হতে সাহায্য করে এবং বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুনঃসংযোজন বা রিকম্বিনেশন। পিতা এবং মাতার জিনের সজ্জা বা বিন্যাস যে প্রক্রিয়ার দ্বারা আপত্য জীবে নতুনভাবে সজ্জিত হয়ে ভিন্ন প্রকৃতির বিন্যাস বা সজ্জা দেখায়, তাকে পুনঃসংযোজন বা রিকম্বিনেশন বলে। পুনঃসংযোজনের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের আবির্ভাব ঘটতে পারে এবং বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ হতে পারে। প্রাকৃতিক নির্বাচন। প্রজনন কার্যে সম্পাদনের প্রভেদ সূচক ফলাফলই প্রাকৃতিক নির্বাচন হিসাবে গণ্য করা হয়। কোনো পপুলেশনে একটি বিশেষ জিনের একটি অ্যালিল প্রকৃতিতে ভালোভাবে অভিযোজিত হলে সেই অ্যালিল ধারণকারী জিনোটাইপগুলি সাফল্য লাভ করে এবং পরবর্তী প্রজন্মগুলিতে বৃদ্ধি পেতে থাকে। কম গুরুত্বপূর্ণ অ্যালিলগুলোর সংখ্যা কমতে থাকে এবং এরা ভালোভাবে অভিযোজিত হতে পারে না এবং ক্রমশ অবলুপ্ত হয়। প্রাকৃতিক নির্বাচন প্রকৃতিতে তিন প্রকারের হতে পারে: স্থিতিশীল নির্বাচন, নির্দেশিত নির্বাচন এবং বিচ্ছিন্ন কারক নির্বাচন। প্রজননগত বিচ্ছিন্নতা, রিপ্রোডাক্টিভ আইসোলেশন। দুটি পপুলেশনের মধ্যে জিনের আদান প্রদানে বাধা দেওয়ার জন্য প্রজননগত বিচ্ছিন্নতা খুবই গুরুত্বপূর্ণ। জিন আদান প্রদান না হওয়া এবং ভিন্ন পরিবেশে থাকবার জন্য দুটো পপুলেশন পরস্পর থেকে আলাদা হয়ে যায়। পরে দুটি পপুলেশনকে এক জায়গায় এনে প্রজননের সুযোগ দেওয়া হলে যদি তারা প্রজনন করতে না পারে, তবে তাদেরকে নতুন প্রজাতি বলা হয়, ভিন্ন প্রজাতি বলা হয়। জেনেটিক ড্রিফট। কোনো পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির অনিয়ন্ত্রিত পরিবর্তনকে জেনেটিক ড্রিফট বলে। জিন তত্ত্ববিদ সেওয়াল রাইট এই ঘটনাটিকে বর্ণনা করেছিলেন বলে জেনেটিক ড্রিফটকে সেওয়াল রাইট এফেক্টও বলা হয়। সেওয়াল রাইট এফেক্ট বলতে বোঝায় যে কোনো ছোট পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির অনিয়ন্ত্রিত পরিবর্তন, যার বংশানুক্রমিক সঞ্চারণ দেখা যায়। জেনেটিক ড্রিফটের ফলে কোনো পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। ছোট ও বিচ্ছিন্ন পপুলেশনে কোনো বিশেষ জিনের বংশানুক্রমিক সঞ্চারণের সম্ভাবনা খুবই কম। কোনো জিন হঠাৎ নষ্ট হয়ে গেলে তার বিকল্প জিনটি পপুলেশনে স্থায়ী হতে পারে। মানুষের পপুলেশনেও জেনেটিক ড্রিফটের উদাহরণ দেওয়া যায়। জার্মানি থেকে দেশত্যাগী যে ডাঙ্কার্স বলে যারা, তারা আমেরিকান পেনসিলভেনিয়ায় বসবাস করে। ডাঙ্কার্সরা অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বিবাহ সম্পর্ক যুক্ত নয়, সুতরাং তাদের গোষ্ঠী অন্যান্য গোষ্ঠী থেকে প্রজননগতভাবে বিচ্ছিন্ন। বিবর্তনের বর্তমান ধারণা, হার্ডি-উইনবাখ ভারসাম্য। প্রত্যেকটি জীব অনেকগুলো জিনের কাজের ফল। বিবর্তনের শক্তি জিনের সংযুক্তি, ব্যক্তি এবং পপুলেশনের ওপর কাজ করে। কোনো পপুলেশনের সব জিনগুলি একসঙ্গে জিন পুল বলে। এই জিন পুলের সঙ্গে প্রাকৃতিক নির্বাচনের সংঘর্ষের ফল হচ্ছে পরিবর্তন। 1908 খ্রিস্টাব্দে হার্ডি এবং উইনবার্গ তাদের ভারসাম্যের সূত্র প্রস্তাব করেন। এই সূত্র অনুযায়ী যে কোনো যচ্ছেদ প্রজননক্ষম পপুলেশনে শর্ত সাপেক্ষে, যথা অন্তঃপ্রজনন, পরিব্যক্তি, জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট ইত্যাদির অনুপস্থিতিতে প্রতি প্রজন্মে জিন ফ্রিকোয়েন্সি সবসময় ধ্রুবক থাকবে। জিনোটাইপ ফ্রিকোয়েন্সি প্রথম প্রজন্মে সাম্যাবস্থায় না থাকলেও পরবর্তী প্রজন্মে সাম্যাবস্থায় থাকবে। হার্ডি-উইনবার্গের মূলনীতি, হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। কোনো জীবগোষ্ঠীতে যে জিন থাকে তার সমষ্টিকে জিন পুল বলে। জীবগোষ্ঠীর কোনো বিশেষ জিনের বা অ্যালিলের দ্রুত স্পন্দনের সংখ্যা ওই জীবগোষ্ঠীর জিনের পরিবর্তন এবং জিনোটাইপ দ্রুত স্পন্দনের সংখ্যা গণনা করার কাজে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু কোনো জীবের ফিনোটাইপ নির্ধারণ করে জিনোটাইপ,
সেজন্য জিনোটাইপের দ্রুত স্পন্দনের সংখ্যা সম্ভাব্য জনন প্রক্রিয়ার ফলাফল সম্বন্ধে ধারণা দেয়। জীবগোষ্ঠীর জিন এবং তাদের সম্বন্ধে জানাকে এখন জিনতত্ত্বের একটি বিশেষ শাখাতে গণ্য করা হয়। শাখাটি হলো জীবগোষ্ঠী জিনতত্ত্ব বা পপুলেশন জেনেটিক্স। কোনো জীবগোষ্ঠীতে অ্যালিল এবং জিনোটাইপ দ্রুত স্পন্দনের সংখ্যায় পারস্পরিক সম্পর্ক পৃথক পৃথকভাবে উত্থাপন করেছিলেন 1908 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গণিতজ্ঞ হার্ডি এবং চিকিৎসক উইনবার্গ। এদের তত্ত্বকে হার্ডি-উইনবার্গের মূলনীতি বা হার্ডি-উইনবার্গ ভারসাম্য বা হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম বলা হয়। হার্ডি-উইনবার্গের মূলনীতির সংজ্ঞা: জিন বা অ্যালিল দ্রুত স্পন্দনের সংখ্যা এবং জিনোটাইপ দ্রুত স্পন্দনের হার কোনো একটি বৃহৎ জীবগোষ্ঠীতে বংশ পরম্পরায় একই থেকে যাবে যদি তারা নির্বিচার জনন কার্য সম্পন্ন করে এবং ওই জীবগোষ্ঠীতে পরিব্যক্তি, স্থানান্তরে গমন বা জিন প্রবাহ, জিনের চালনা এবং প্রাকৃতিক নির্বাচন অনুপস্থিত থাকে। হার্ডি-উইনবার্গের মূলনীতি একটি তত্ত্বীয় অবস্থান যেখানে জীবগোষ্ঠীতে কোনো পরিবর্তন হবে না। এই মূলনীতি ব্যাখ্যা করে বিবর্তনে প্রেরণার অনুপস্থিতিতে বৃহৎ জীবগোষ্ঠীর মধ্যে জীবরা নির্বিচার জনন কার্য সম্পন্ন করলে জিন বা অ্যালিল দ্রুত স্পন্দনের সংখ্যা অপরিবর্তনীয় থাকবে, জিন ভারসাম্য বজায় থাকবে এবং জীবগোষ্ঠীর পরিবর্তনশীলতা রক্ষা পাবে। হার্ডি-উইনবার্গের মূলনীতির গুরুত্ব: হার্ডি-উইনবার্গের মূলনীতি বর্ণনা করে একটি বৃহৎ জীবগোষ্ঠীতে জিনোটাইপ দ্রুত স্পন্দনের সংখ্যা এবং এক জনুর পর অপর জনুতে সাম্যতা বজায় রাখে যখন সেখানে নির্বিচারে জনন ক্রিয়া ঘটে এবং পরিব্যক্তি ও নির্বাচন অনুপস্থিত থাকে। 2 নম্বর, ক্ষুদ্র জীবগোষ্ঠীতে জিনের দ্রুত স্পন্দনের হারের সাম্যতা বজায় থাকে না। 3 নম্বর, যখন কোনো জীবগোষ্ঠীতে জীবের দ্রুত স্পন্দনের হারের সাম্যতা বজায় থাকবে তখন বিবর্তনের কোনো সম্ভাবনা নেই, সুতরাং এখানে বিবর্তনের হার 0। 4 নম্বর, যদি এই সাম্যতা উল্টে যায় বা পরিবর্তিত হয় তখনই বিবর্তন ঘটে। 5 নম্বর, হার্ডি-উইনবার্গ সাম্যতা বিবর্তনের পক্ষে ক্ষতিকর কারণ এই ঘটনা বিবর্তনের অগ্রসরতাকে বাধা দেয়। 6 নম্বর, হার্ডি-উইনবার্গের সাম্যতা কোনো বৈশিষ্ট্যকে সংরক্ষণের দিকে ঝোঁকে। যে বৈশিষ্ট্য অতীতকালে উৎপন্ন হয়েছিল এবং দ্রুত পরিবর্তনকে প্রতিরোধ করে। 7 নম্বর, হার্ডি-উইনবার্গ সাম্যতা জীবগোষ্ঠীকে প্রচ্ছন্ন জিনের অস্তিত্বকে সব সময় সঞ্চয় করে। 8 নম্বর, হার্ডি-উইনবার্গ সাম্যতা জীবগোষ্ঠীতে হেটারোজাইগোটদের বজায় রাখে। হার্ডি-উইনবার্গের মূলনীতির মূল অর্থ হল হার্ডি-উইনবার্গ সমীকরণ p² + 2pq + q² = 1 দেখায় যে কোনো জীবগোষ্ঠীর একটি বৃহৎ অংশে প্রচ্ছন্ন জিনরা বাহক হেটারোজাইগোট হিসাবে থেকে যায়। জিনের প্রকারভেদের বাস্তবসম্মত উৎস হেটারোজাইগোটরা বজায় রাখে। এর ফলে খুবই অল্প সংখ্যক প্রচ্ছন্ন অ্যালিল জীবগোষ্ঠী থেকে বাদ হয়ে যায়। হোমোজাইগাস এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অ্যালিলরা ফিনোটাইপে প্রকাশিত হয়, পরিবেশের নির্বাচনের আওতায় পড়ে এবং বাদ হয়ে যায়। অনেক প্রচ্ছন্ন অ্যালিলের বাদ হওয়ার কারণ তারা জীবগোষ্ঠীর পক্ষে অসুবিধাজনক। জনন করার আগেই জীবরা অসুবিধাজনক অ্যালিলের উপস্থিতির জন্য মারা যেতে পারে, একে জেনেটিক মৃত্যু বলে। কিন্তু সব প্রচ্ছন্ন অ্যালিলরাই অসুবিধাজনক হয় না। এর সবচেয়ে ভালো উদাহরণ হল কাস্তে কোষ অ্যানিমিয়া। এই রোগটি হিমোগ্লোবিনোপ্যাথি আফ্রিকা, ভূমধ্যসাগরীয় কিছু দেশ এবং উত্তর আমেরিকায় কালো মানুষদের মধ্যে দেখা যায়।
কাস্তে কোষ অ্যানিমিয়ার জন্য দায়ী একটি প্রচ্ছন্ন জিন, HbS। স্বাভাবিক প্রকট জিনকে HbA বলে। সুতরাং কাস্তে কোষ অ্যানিমিয়ার ক্ষেত্রে 3 রকমের জিনোটাইপ দেখা যাবে: HbA, 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 HbS এবং HbS, HbS। হোমোজাইগাস প্রচ্ছন্ন ব্যক্তিরা সাধারণত যৌবন আসার আগেই মারা যায়, সেজন্য দুটো প্রচ্ছন্ন অ্যালিল ওই জীবগোষ্ঠী থেকে বাদ হয়ে যায়, কিন্তু হেটারোজাইগোট ব্যক্তিরা মারা যায় না। গবেষণায় দেখা গেছে কাস্তে কোষ অ্যালিলের দ্রুত স্পন্দনের সংখ্যা পৃথিবীতে বিভিন্ন অংশে সুস্থির। কিছু আফ্রিকার উপজাতির কাস্তে কোষ অ্যালিলের জিনোটাইপের দ্রুত স্পন্দনের সংখ্যা প্রায় 40%। আফ্রিকার বিভিন্ন স্থানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া দেখা যায় এবং একটি কাস্তে কোষ অ্যালিল থাকলেই সেই ব্যক্তি ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারে। মধ্য আমেরিকার ম্যালেরিয়া তে এই হেটারোজাইগাস জিনোটাইপের বিশেষ সুবিধা থাকে, যার দ্বারা কাস্তে কোষ অ্যালিলের ওই জীবগোষ্ঠীতে দ্রুত স্পন্দনের হার 10% থেকে 20% হয়। উত্তর আমেরিকার কালো মানুষরা 300 বছর ধরে কাস্তে কোষ অ্যালিলের নির্বাচন প্রভাবমুক্ত, কারণ তারা ম্যালেরিয়া দ্বারা প্রভাবিত নয়। সেজন্য উত্তর আমেরিকার কাস্তে কোষ অ্যালিলের দ্রুত স্পন্দনের সংখ্যা ক্রমে দাঁড়িয়েছে মাত্র 5%। প্রধান কারণ উত্তর আমেরিকায় ম্যালেরিয়া না থাকার জন্য হেটারোজাইগোটদের উপর নির্বাচন চাপ অনুপস্থিত। এর ফলে জীবগোষ্ঠী থেকে প্রচ্ছন্ন অ্যালিল বাদ হওয়ার ঘটনা খুব ধীর গতিতে চলে। এই ঘটনাটি বিবর্তন প্রক্রিয়ার একটা পরিবর্তনের উদাহরণ। এই ঘটনা পরিষ্কারভাবে দেখায় যে অ্যালিল দ্রুত স্পন্দনের হার পরিবর্তন হওয়া প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি দ্বারা প্রভাবিত। এর ফলে হার্ডি-উইনবার্গ ভারসাম্যকে নষ্ট করে দেয়। সুতরাং এটি একটি পদ্ধতি যার দ্বারা জীবগোষ্ঠীতে পরিবর্তন আসে এবং বিবর্তনের দিকে অগ্রসর হয়। আমাদের এই অভিব্যক্তি চ্যাপ্টারটা এখানে শেষ হলো। আমি এই চ্যাপ্টারটা তোমাদের 3 দিন ধরে পড়িয়েছি। তোমরা একটু ভালো করে পড়বে। যদি বোঝার কোনো অসুবিধা থাকে আমরা যখন আবার স্কুল খুললে দেখা হবে তখন সেগুলো আমরা আলোচনা করে নেব। আজকে তাহলে এই অবধি থাক, ঠিক আছে?